বাংলাদেশের রাজনীতিতে অনেক ঘোষণা এসেছে, আবার হারিয়েও গেছে। কিন্তু কিছু ঘোষণা শুধু একটি রাজনৈতিক বক্তব্য থাকে না, বরং পুরো অঞ্চলের কূটনৈতিক হিসাবকে নাড়িয়ে দেয়। সম্প্রতি ভারতে থাকা বাংলাদেশের 5 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। তার দেওয়া ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতাও একই পরিকল্পনা করেছেন। এর আগেও তিনি তার সাক্ষাৎকারে বলেছিলেন তিনি মাথা উঁচু করে ফিরবেন। প্রশ্ন হলো, মৃত্যুদণ্ডের রায়, গ্রেফতারের আশঙ্কা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে এমন ঘোষণা কেন? এটা কি শুধুই রাজনৈতিক আত্মবিশ্বাস, নাকি এর পেছনে রয়েছে এমন কিছু আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিবর্তন যেগুলো সাধারণ মানুষের চোখেই ধরা পড়ে না? আজ আমরা কোনো পক্ষের বক্তব্য প্রতিষ্ঠা করব না, বরং একে একে কয়েকটি জিওপলিটিক্যাল ডট মিলিয়ে দেখব এই গল্পের ভেতরে আসলে কী লুকিয়ে থাকতে পারে। গত 2 বছরে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিকবার বক্তব্য দিয়েছেন। আগে ইমেইলের মাধ্যমে প্রতিক্রিয়া দিলেও এবারই প্রথমবারের মতো তিনি টেলিফোনে রয়টার্সকে দীর্ঘ এক সাক্ষাৎকার দেন। এখানে শুধু দেশে ফিরব কথাটি গুরুত্বপূর্ণ নয়, আরও গুরুত্বপূর্ণ হলো তিনি বলেছেন ফিরে এসে তিনি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন। রাজনীতিতে ভাষার পরিবর্তন অনেক সময় কৌশলের পরিবর্তনেরও ইঙ্গিত দিয়ে থাকে। তাহলে প্রশ্ন হলো, কি এমন পরিবর্তন ঘটল যে এই বার্তা এখন দেওয়া হলো? শেখ হাসিনা অতীতে বহুবার হত্যা চেষ্টার মুখোমুখি হয়েছেন। 24 সালের আগে তাকে 19 বার হত্যা চেষ্টা করা হয়েছে। আর 1975 সালের 15ই আগস্ট তিনি তার বাবা মা ভাইসহ পুরো পরিবারকে হারিয়েছেন। তাই শেখ হাসিনার অনুসারীরা দাবি করেন শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তার ভয় তার রাজনৈতিক সিদ্ধান্তের প্রধান নির্ধারক নয়। অন্যদিকে তার সমালোচকদের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের মতে দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ কার্যত শেষ হয়ে যাবে। দুটি অবস্থান সম্পূর্ণ বিপরীত, কিন্তু এখানে দুটি বাস্তব প্রশ্ন থেকে যায়। প্রথমত, বাংলাদেশের দীর্ঘতম সময়ে ক্ষমতায় থাকা একজন অভিজ্ঞ রাজনীতিবিদ কি সম্ভাব্য ঝুঁকি বিবেচনা না করেই এমন ঘোষণা দেবেন? দ্বিতীয়ত, শেখ হাসিনা আসবেন আর তাকে জেলে নিয়ে যাওয়া হবে, বিষয়টা কি এতটাই সহজ? নাকি শেখ হাসিনার কাছে এমন কিছু রাজনৈতিক হিসাব আছে যা এখনও প্রকাশ্যে আসেনি? বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূকৌশলগত অবস্থানে রয়েছে। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, উত্তর পূর্ব ভারতের প্রবেশপথ, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, ভারতের নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল এবং রাশিয়ার আঞ্চলিক স্বার্থ, সব কিছু মিলিয়ে বাংলাদেশ বহু বড় শক্তির কৌশলগত আগ্রহের কেন্দ্র। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি অনেক সময় আন্তর্জাতিক সম্পর্ক থেকেও পুরোপুরি আলাদা থাকে না। চলুন বাংলাদেশকে ঘিরে কিছু আন্তর্জাতিক ঘটনার দিকে তাকাই। আন্তর্জাতিক কিছু বিষয় লক্ষ্য করুন। আমেরিকার বাইডেন প্রশাসন যে স্বার্থ নিয়ে ইউনূসকে বসিয়েছিল তা কিন্তু পুরোপুরি সফল হয়নি। বাংলাদেশের কারণে ভারতের সাথে তাদের মতপার্থক্য তৈরি হয়েছে, দূরে সরে গেছে একে অপরের থেকে। অপরদিকে রাশিয়া, চীন এবং ভারত কাছাকাছি এসেছে, যা এই অঞ্চল থেকে আমেরিকাকে ছিটকে ফেলতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, এই আশঙ্কার জায়গা থেকেই কি ভারতের গুরুত্ব বাড়ছে? গত কয়েক মাসে আন্তর্জাতিক অঙ্গনে একটি বিষয় বেশ আলোচিত। যুক্তরাষ্ট্র চেষ্টা করছে ভারতের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার। এ পর্যায়ে আমেরিকার তাদের আগের পথ থেকে ফেরত আসার কিছু সিমটম দেখা যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের এখন একমাত্র প্রধান লক্ষ্য হলো ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করা। সম্প্রতি আমরা দেখেছি একটি অনুষ্ঠানে ট্রাম্প ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরকে ফোন করেন। তিনি বলেন মোদি তার অনেক ভালো বন্ধু। এরপর আমরা দেখেছি G7 সম্মেলনের সাইডলাইন বৈঠকে ট্রাম্প মোদিকে গ্রেট ম্যান হিসাবে আখ্যা দিয়েছেন, বলেছেন মোদি একজন বেস্ট নেগোশিয়েটর।
এছাড়াও ট্রাম্প বলেছেন ভারতের ওপর যে কোনো ধরনের আক্রমণ হলে আমেরিকা ভারতের পাশে থাকবে। এই সব বক্তব্য বিশ্লেষকদের নজর কেড়েছে, কারণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে মোকাবেলার কৌশলে ভারতকে অনেকেই গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখেন। এখন প্রশ্ন হলো, যদি সত্যি ওয়াশিংটনের অগ্রাধিকার ভারতকে আরও কাছে রাখা হয়, তাহলে বাংলাদেশ নিয়েও কি তাদের কৌশলে কোনো পরিবর্তন আসছে? আর যদি আসে, তাহলে সেই পরিবর্তনের প্রভাব কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও পড়তে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আরও কয়েকটি ডট মিলাতে হবে। বাংলাদেশকে বোঝার জন্য শুধু ঢাকা বা দিল্লির দিকে তাকালেই হয় না, তাকাতে হয় ওয়াশিংটন, বেইজিং এবং মস্কোর দিকেও। ভারতের কাছে বাংলাদেশ নিরাপত্তা, সীমান্ত এবং উত্তর পূর্বাঞ্চলের স্থিতিশীলতার সঙ্গে জড়িত। চীনের কাছে বাংলাদেশ হল বঙ্গোপসাগরের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র, যেখানে সমুদ্র নিরাপত্তা, বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ বিষয়। রাশিয়ারও বাংলাদেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও জ্বালানি স্বার্থ রয়েছে, বিশেষ করে বড় অবকাঠামো ও বিদ্যুৎ প্রকল্পে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি শুধু একটি দেশের আগ্রহের বিষয় নয়, এটি একই সঙ্গে একাধিক শক্তির কৌশলগত হিসাবের অংশ। তাই বাংলাদেশ নিয়ে যে কোনো এগ্রেসিভ সিদ্ধান্ত যেমন আমেরিকার সাথে ভারতের দূরত্ব বাড়াবে, তেমনি আবার ভারত, চীন, রাশিয়াকে কাছাকাছি আনবে। তাহলে প্রশ্ন হলো, এই পরিবর্তিত আন্তর্জাতিক সমীকরণই কি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে? ট্রাম্প প্রশাসন কি তাহলে বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবছে? আন্তর্জাতিক রাজনীতিতে সব বার্তা সংবাদ সম্মেলনে দেওয়া হয় না। কখনো একটি বৈঠক, কখনো একটি বিবৃতি, আবার কখনো একটি কূটনৈতিক সৌজন্য বার্তাও বড় ইঙ্গিত বহন করতে পারে। এবার ট্রাম্প প্রশাসন কি করছে, চলুন তা দেখি। আগেই বলেছি, ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার প্রধান মাথা ব্যথা হলো চীন। আর ট্রাম্প প্রশাসন খুব ভালোভাবেই বুঝতে পারছে যে ভারতকে চটিয়ে এই অঞ্চলে চীনকে রুখে দেওয়া প্রায় অসম্ভব। তাই ভারতের সাথে আরও নিবিড় সম্পর্ক স্থাপন করতে চাইছে আমেরিকা। একটু লক্ষ্য করলে দেখবেন, বাংলাদেশে যখন ভারতের নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে দায়িত্ব দেওয়া হলো, তখন সবাইকে অবাক করে দিয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর তার এক্স অ্যাকাউন্ট থেকে টুইট করে দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানালেন এবং একসাথে কাজ করার কথা বললেন। এটা মোটেও স্বাভাবিক কোনো ঘটনা নয়। কূটনীতিতে একটা ছোট্ট লাইন কিংবা একটা ছোট্ট স্ট্যাটাস অনেক বড় ইঙ্গিত বহন করে। অন্যদিকে শোনা যাচ্ছে, ভারতে অবস্থানরত বাংলাদেশের 5 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি ক্ষমতাধর দেশের রাষ্ট্রদূত এ পর্যন্ত 10 বারের অধিক দেখা করেছেন। একটু লক্ষ্য করে দেখুন, 2024-এর পরে কিন্তু কোনো প্রভাবশালী দেশ শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন এমন কোনো খবর আমরা পাইনি। এখন কেন করছেন? নিজেকে একটু প্রশ্ন করুন। এখন আসি সবথেকে বিতর্কিত অংশে। আওয়ামী লীগের সমর্থকরা মনে করেন আন্তর্জাতিক পরিস্থিতি ধীরে ধীরে তাদের দিকে ঘুরছে। তাদের দাবি, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সেই আত্মবিশ্বাস থেকেই এসেছে। অন্যদিকে সমালোচকরা একেবারেই ভিন্ন কথা বলেন। তাদের মতে দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক বার্তা হতে পারে, কিন্তু বাস্তবে দেশে ফিরে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়া বা আইনি বাধা অতিক্রম করা মোটেও সহজ হবে না। দুই পক্ষের বক্তব্য সম্পূর্ণই ভিন্ন রকম। আর এখানেই একজন সাধারণ দর্শক হিসাবে আমাদের কাজ হলো কোনো এক পক্ষের বক্তব্যকে চূড়ান্ত সত্য ধরে না নিয়ে ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করা। চলুন দেখি, ডিপ স্টেট কি থেমে গেছে? আচ্ছা, বাংলাদেশে কি আমেরিকান ডিপ স্টেট নতুন কোনো খেলা শুরু করেছে? দেখুন, আমেরিকান ডিপ স্টেট ইউনূসের মাধ্যমে যেসব কাজ করতে চেয়েছিল তা পুরোপুরি সফল হয়নি। উল্টো বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষের মাঝে আমেরিকার ব্যাপারে নেগেটিভ ধারণা জন্মেছে, যার ফলে ইউনূসকে মাত্র 18 মাসে সরিয়ে দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। আর বিএনপি সরকারে তাদের প্রতিনিধি হিসাবে
খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসাবে আছেন, কিন্তু সম্প্রতি মানবাধিকার কর্মী আইরিন খানকে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ডিপ স্টেটের কাছে ইউনূস এখন মূল্যহীন হয়ে গেছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন ইউনূস ক্ষমতা ছাড়ার পরে একবারও আমেরিকায় যাননি। অর্থাৎ ডিপ স্টেট এখন বিকল্পের পথে। এই বিকল্পের পথে হাঁটা মানে হলো ডিপ স্টেট হয়তো বুঝতে পেরেছে শেখ হাসিনা ফিরে আসবেনি, তাই তারা নতুন করে তাদের গুটি সাজাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তাদের পরবর্তী কর্মকাণ্ড স্পষ্ট নয়। তবে তারা যে বসে নেই এ কথা বলাই যায়। রয়টার্সের প্রতিবেদনে শুধু শেখ হাসিনার বক্তব্যই প্রকাশ করা হয়নি। প্রতিবেদনটি প্রকাশের আগে সংবাদ মাধ্যমটি বর্তমান সরকারের বিভিন্ন দপ্তরের কাছ থেকেও প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছে বলে জানায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সাধারণত এমন সংবেদনশীল বিষয়ে একাধিক পক্ষের বক্তব্য সংগ্রহের চেষ্টা করে, যাতে করে প্রতিবেদনে ভারসাম্য বজায় থাকে। একটি সূত্র বলছে রয়টার্স শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছে গত 2 এবং 3 জুলাই। এরপর তারা গত 7 দিন 32টি জায়গা থেকে বর্তমান বিএনপি সরকারের হায়ার অথরিটির 12টি জায়গায় যোগাযোগ করেও শেখ হাসিনার সাক্ষাৎকারের বিষয়ে কোনো কাউন্টার মন্তব্য পায়নি। দেখুন, এর আগে শেখ হাসিনা এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে যে ফিরে আসার ঘোষণা দিয়েছিলেন তা পৃথিবীর প্রভাবশালী সব মিডিয়ায় প্রকাশিত হয়েছিল। শেখ হাসিনার এবারের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনায় এসেছে। প্রশ্ন হলো, এটি কি শুধুই একটি সংবাদ, নাকি এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি অধ্যায়ের সূচনা? ডিসেম্বরের কথা বারবার আলোচনায় আসছে, কিন্তু মনে রাখতে হবে রাজনীতিতে ঘোষণা আর বাস্তবতা সব সময় এক হয় না। ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে ঘোষিত পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আবার এমন অনেক ঘটনাও আছে যেখানে অসম্ভব মনে হওয়া প্রত্যাবর্তনও শেষ পর্যন্ত বাস্তব হয়েছে, আবার অনেক সময় বেঁধে দেয়া সময়ের পূর্বেই হয়েছে। দেখুন, শেখ হাসিনা তার বিভিন্ন সময়ের অডিও বক্তব্যে একটা কথা বারবার বলেছেন। তিনি বলেছেন, আমি 1975-এর 15ই আগস্ট পুরো পরিবারকে হারিয়েছি। 2024-এ গণভবন থেকে শুরু করে আমার স্বামীর যে বাসা সুধা সদন সেটিও পর্যন্ত লুট করে অগ্নিসংযোগ করা হয়েছে। আমার হারাবার কিছু নেই, আর যার হারাবার কিছু নেই তার ভয় পাবারও কিছু নেই। তিনি বলেছেন, দেশের জনগণই তার প্রধান শক্তি। মৃত্যুদণ্ডের রায় নিয়ে তিনি মোটেও বিচলিত নন বলে জানিয়েছেন। আর এখানেই আওয়ামী লীগ শক্তি এবং সাহস পাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, যদি শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন হয়, তাহলে বাংলাদেশের রাজনীতি কি আবার নতুন এক মোড়ে দাঁড়াবে? এখন সব থেকে বড় প্রশ্নে আসি, যদি শেখ হাসিনা সত্যিই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরেন তাহলে কি ঘটতে পারে? এখানে অন্তত 3টি সম্ভাব্য দৃশ্যপট সামনে আসে। প্রথমত, শেখ হাসিনার বিরোধীরা যা ভাবছেন তাতে করে তিনি দেশে ফিরে আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো বিচারিক প্রক্রিয়ায় এগোবে। দ্বিতীয়ত, তার প্রত্যাবর্তন দেশের রাজনীতিকে আরও মেরুকৃত করতে পারে। সমর্থকরা এটিকে রাজনৈতিক প্রত্যাবর্তনের সূচনা হিসেবে দেখবেন এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বিপুল উৎসাহ নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়বেন। তৃতীয়ত, আন্তর্জাতিক মহল পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, কারণ বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা শুধু দেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের সঙ্গেও যুক্ত। বিশ্ব রাজনীতিতে নির্বাসন থেকে ফিরে আসার ঘটনা নতুন নয়। অনেক নেতা দীর্ঘ সময় দেশের বাইরে থাকার পর আবার সক্রিয় রাজনীতিতে ফিরেছেন। আবার এমনও হয়েছে কেউ ফিরে এসেছেন কিন্তু আর আগের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধার করতে পারেননি। অর্থাৎ দেশে ফেরা মানেই রাজনৈতিক বিজয় নয়, আবার আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া মানেই রাজনৈতিক সমাপ্তিও নয়। চূড়ান্ত ফল নির্ভর করে দেশের অভ্যন্তরীণ রাজনীতি, জনমত এবং আন্তর্জাতিক পরিবেশ সহ বহু বিষয়ের ওপর। এখন আপনার কি মনে হয় আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং আন্তর্জাতিক শক্তিগুলো এই অবস্থা দেখে সন্তুষ্ট?
এখানেই পুরো গল্পের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের ভবিষ্যৎ শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানই নির্ধারণ করবে। তবে এটাও বাস্তব যে আন্তর্জাতিক সম্পর্ক একটি দেশের রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করতে পারে। ভারত তার নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ দেখবে, যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক কৌশল নিয়ে এগোবে, চীন তার অর্থনৈতিক ও কৌশলগত অবস্থান শক্তিশালী করতে চাইবে, রাশিয়া তার দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব বজায় রাখতে চেষ্টা করবে। এই চারটি শক্তির স্বার্থ সবসময় এক হবে না, আর সেই কারণেই বাংলাদেশকে ঘিরে কূটনৈতিক হিসাবও সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে পারে। তবে ভারত যে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ দেশ সে কথা বলাই যায়। ভিডিও শুরুতে আমি একটি প্রশ্ন করেছিলাম, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কি শুধুই ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি এটি একটি বড় ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ? শেখ হাসিনা বিরোধীরা বলছেন তিনি দেশে ফিরে কারাগারে যাবেন, তার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে এবং ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। কিন্তু বিভিন্ন ঘটনা প্রবাহ এবং আন্তর্জাতিক শক্তিগুলোর মুভমেন্ট দেখে কি আপনার বিষয়টাকে এতটা সহজ সরল মনে হচ্ছে? রাজনীতিতে অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে নীরবে। পরে ইতিহাসের দিকে তাকিয়ে আমরা বুঝতে পারি কোন মুহূর্তটি ছিল মোড় ঘোরানোর সূচনা। তাই এই ভিডিওকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে নয়, বরং চলমান ঘটনা প্রবাহের একটি জিওপলিটিক্যাল বিশ্লেষণ হিসাবে দেখুন। আর সবথেকে গ্রহণযোগ্য উত্তরটা নিশ্চিতভাবেই আছে সময়ের হাতে।